সেটা 1946 সাল। অবিভক্ত ভারতে তখন ব্রিটিশ রাজত্বকাল। পাবনা সৎসঙ্গ আশ্রমে ততদিনে এক এক করে গড়ে উঠেছে তপোবন বিদ্যালয়, সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস। সদ্য চালু হয়েছে মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ। তিল তিল করে রক্ত জল করা ভালোবাসা আর পরিশ্রম দিয়ে গড়ে উঠেছে সেসব। 1946 সালের 30শে আগস্ট বিকেলবেলা হঠাৎ শ্রী ঠাকুর সুশীলচন্দ্র বসুকে বললেন, আমি দেওঘর যাব। আজই আপনি রওনা হয়ে কলকাতায় গাড়ি রিজার্ভের ব্যবস্থা করে রওনা হয়ে যান বাড়ি ঠিক করার জন্য। সুশীলদা প্রশ্ন করলেন, গাড়ি রিজার্ভ করতে হবে কোন ক্লাসের আর কত লোকের জন্য? আর দেওঘরে যে বাড়ি ঠিক করার কথা বললেন সেই বাড়ি বা কীরূপ হবে এবং কত লোকের জন্য? উত্তরে শ্রী ঠাকুর বললেন, যত বড় বাড়ি পান, যাতে বহু লোকের স্থান হতে পারে এরূপ বাড়ি ভাড়া করবেন, কারণ আমার সঙ্গে এরা সকলেই যাবে। আর নির্দেশ দিলেন গোটা ট্রেন বুক করতে, আপার ক্লাস থার্ড ক্লাসের গোটা বগি রিজার্ভ করতে। সুশীলচন্দ্র বসু সেই রাতেই বীরেন মিত্র ও রাজেন মজুমদারকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলেন। পরদিন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে তাকে প্রয়োজনের কথা জানাতে তিনি বললেন, আপার ক্লাস রিজার্ভেশন হতে পারে, কিন্তু থার্ড ক্লাসের বগি রিজার্ভেশন হবে না। সুশীলদা বললেন, কেন হবে না? মহাত্মাজি সারা ভারত পরিভ্রমণ করেন থার্ড ক্লাসের বগি রিজার্ভ করে, তা হয় কি করে? তিনি বললেন, এক্সেপশন হ্যাজ বিন মেড ইন কেস অফ মহাত্মা গান্ধী। সুশীলচন্দ্র বসু বললেন, ইফ এক্সেপশন হ্যাজ বিন মেড ইন ওয়ান কেস, হোয়াই ইট শুড নট বি ডান ইন শ্রী ঠাকুরস কেস অলসো। শেষ পর্যন্ত কথাবার্তা এবং আলোচনার পর তাঁকে রাজি হতেই হলো। সুশীল বসু ও বীরেন্দ্রলাল মিত্র 31শে আগস্ট রাতের ট্রেনে রওনা হয়ে তার পরের দিন সকালবেলা দেওঘর পৌঁছে বাড়ির অনুসন্ধানে বের হলেন। সন্ধান পাওয়া গেল শহরের এক প্রান্তে বড়াল বাংলো নামে একটি প্রকাণ্ড বাড়ি আছে। তাতে এককালে ময়মনসিংহের মহারাজা আচার্য শশীকান্ত চৌধুরী বসবাস করতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে কিছুদিন বাস করেছেন। এই বিশাল বাড়ি এবং তার সংলগ্ন বিস্তীর্ণ প্রাঙ্গণ দেখে পছন্দ হওয়াতে তত্ত্বাবধায়ককে বাড়ি ভাড়া বাবদ অগ্রিম কিছু টাকা দিয়ে সুশীলদা তাকে অনুরোধ জানালেন, এক্ষুনি লোক লাগিয়ে একদিনের মধ্যে সমস্ত বাড়িটা চুনকাম করে দিতে হবে। দরকার হলে ডে লাইট জ্বালিয়ে কাজ করে দিতে হবে। এতগুলো লোক আসবে, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে? এই চিন্তা করে স্থানীয় রামকৃষ্ণ ভাণ্ডার থেকে সব জিনিস, চাল ডাল মশলা এবং কয়লার দোকান থেকে কয়লা ইত্যাদি সংগ্রহ করে আনা হলো। অনুরূপভাবে চিড়ে গুড় ইত্যাদি সংগ্রহ করে রাখা হলো, কেননা ক্ষুধার্ত যাত্রীদল এলেই তাদের কিছু আহার্যের প্রয়োজন হবে। রান্নাবান্না করে খেতে অনেক দেরি হয়ে যাবে। 1 সেপ্টেম্বর 1946 ঠাকুর পাবনা ছেড়ে চিরতরে চলে যাচ্ছেন শুনে বহু মানুষ জমি বাড়ি সব ত্যাগ করে এসে প্রার্থনা করলো তারাও যাবেন ঠাকুরের সাথে। শ্রী ঠাকুর সব্বাইকে নিয়ে ঈশ্বরদী থেকে নির্দিষ্ট সময়ে রিজার্ভ বগিতে রওনা হলেন। বগিতে এত ভিড় হয়েছিল যে তিল ধারণের ঠাঁই ছিল না। ব্যান্ডেলে ওই রিজার্ভ বগি মোঘলসরাই প্যাসেঞ্জারের সঙ্গে জুড়ে দেওয়া হলো। ট্রেন পরের দিন অর্থাৎ 2 সেপ্টেম্বর সকালবেলা জোশীতে পৌঁছালো এবং সেখান থেকে সকাল 9টায় দেওঘরে বৈদ্যনাথ ধাম স্টেশনে এসে পৌঁছালো। সুশীলদা শ্রী ঠাকুর ও অন্যান্য সকলকে নিয়ে স্টেশন থেকে বড়াল বাংলোয় নিয়ে এলেন। সেই যে এলেন ঠাকুর, আর ফিরে গেলেন না। প্রিয়তম জন্মভূমি এবং তাঁরই সৃষ্ট আশ্রম চিরতরে ত্যাগের কারণ কেউ বুঝতে পারল না। ঠিক 1 বছর পর 1947 সালের 15ই আগস্ট দেশভাগ। তৈরি হলো ভয়ানক পরিস্থিতি, যা এত তাড়াতাড়ি ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি। এসব যে ঘটবে তা বোধহয় পরম দয়াল শ্রী ঠাকুরের দৃষ্টিতে অনেক আগেই ধরা পড়েছিল। এটা বোঝা যায় 1939-এ হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী ঠাকুরের কথোপকথনে। আগামী দিনের এই দেশভাগের কথা আগাম চিন্তা করে ঠাকুর তাকে মুসলমান প্রধান অঞ্চলে হিন্দুদের এবং হিন্দু প্রধান অঞ্চলে মুসলমানদের বসতি স্থাপনের জন্য উদ্যোগী হতে অনুরোধ করেন। শ্যামাপ্রসাদ বাবু তখন বলেন, কাজটা তো অনেক কঠিন, দেখি কি করা যায়। এই কথা শুনে ঠাকুর ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কায় তেজোদ্দীপ্ত কণ্ঠে তাকে বলেছিলেন, এরকম গদাই লস্করি চালে চললে কিন্তু হবে না, করতে হবে বা যা করণীয় তার তড়িৎচম্বকী করার জন্য এখনই লেগে পড়ুন। যদিও ঠাকুরই পরবর্তী সময় শুধু ব্যক্তিগত উদ্যোগে কয়েকশো হিন্দু মুসলমান পরিবার প্রতিস্থাপন করেছিলেন, তৈরি করেছিলেন স্বস্তি সেবক বাহিনী, কিন্তু এই ব্যাপক কাজে তেমন আর কারো সমর্থন পেলেন না। এমনকি সৎসঙ্গ কর্মীদের মধ্যেও এসব নিয়ে তখন খুব একটা আগ্রহ জন্মায়নি। পরবর্তী সময় দেশভাগের পর শ্যামাপ্রসাদ বাবু দেওঘরে গিয়েছিলেন এবং অনুতপ্ত কণ্ঠে স্বীকারও করেছিলেন ঠাকুরের নির্ভুল দূরদর্শিতার কথা। কপটদকশূন্য অবস্থা থেকে
যে বিরাট আশ্রম ঠাকুর গড়ে তুলেছিলেন, যার মূল্য তখনকার হিসেবে প্রায় 1.5 কোটি টাকা, তাঁর সেই অতি সাধের আশ্রম তিনি এমনভাবে ত্যাগ করে চলে আসার পরেও তার মনে এতটুকু বিকার দেখা যেত না। কোনো দিন এর জন্য বিন্দুমাত্র আক্ষেপ করতেও তাকে শোনা যায়নি। এটা যেন এক অতি তুচ্ছ ব্যাপার। তার মানুষরা যেখানে তিনি সেখানে। তাই সেই মানুষদের রক্ষার স্বার্থে, মানুষকে উদ্ধারের স্বার্থে যুগে যুগে অবতারদের এমন বহু পদক্ষেপ নিতে হয়েছে যা আমাদের সাধারণ মস্তিষ্ক ধরতে পারে না। অনেকে আবার এটাকে পালিয়ে যাওয়া বলে ভুল করে। শ্রীকৃষ্ণ জরাসন্ধের আক্রমণ থেকে তার রাজ্যবাসীদের রক্ষা করতে রাতারাতি সবাইকে নিয়ে মথুরা ত্যাগ করে দ্বারকাতে চলে আসেন। যীশুখ্রিস্টকে নিজের জন্মভূমি ছেড়ে চলে আসতে হয়েছিল। হজরত রসুলকে আসতে হয়েছে মক্কা থেকে মদিনায়। গৌরাঙ্গ মহাপ্রভুকে নদিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল পুরীতে। সবই যেন এক সূত্রে বাঁধা। হস্তিনাপুর থেকে মাত্র 5খানি অনুর্বর জমির গ্রাম দিয়ে যখন পাণ্ডবদের তাড়িয়ে দিয়েছিল কৌরবরা, শ্রীকৃষ্ণ যেমন সেই জমিগুলি পাণ্ডবদের দিয়ে চাষ করি উর্বর করেছিলেন, বিশাল বনাঞ্চল এলাকা খাণ্ডববন নষ্ট করে তার বুকেই গড়ে তুলেছিলেন হস্তিনাপুরের চেয়েও বড় সাম্রাজ্য ইন্দ্রপ্রস্থ। ঠিক সেইভাবেই পাবনা ছেড়ে দেওঘরে এসে আবার নতুনভাবে, আরও বৃহত্তরভাবে এক এক করে গড়ে উঠতে লাগলো তপোবন বিদ্যালয়, রসইসোনা মন্দির, ফিলান্থ্রফি। সেজে উঠতে থাকলো সৎসঙ্গনগর, হলো সৎসঙ্গনগর পোস্ট অফিস। ঠাকুরের ধরানো সেই আগুন আজ যেন চেন রিয়াকশনের আকারে ছড়িয়ে পড়ছে সব দিকে। দেখতে দেখতে তৈরি হয়েছে বিশাল প্রাসাদ সমান আনন্দবাজার ভবন, ভূগর্ভস্থ জলের স্তর ঠিক রাখার ব্যবস্থা, যা অনুপ্রেরণা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। দিকে দিকে দেশ ও দেশের বাইরে তৈরি হয়েছে আর হচ্ছে অসংখ্য কেন্দ্র মন্দির, স্বস্তি শিবির। শুরু হয়েছে ডিপি ওয়ার্কস। এ আগুন নেভবার নয়, সৎসঙ্গের রথ থামবার নয়। ঠাকুরের 10,000 বছরের নকশা কোনো ঝড় এসে নষ্ট করে দিতে পারে না। ঠাকুরের এই দেওঘর আগমনকে স্মরণ করে রাখতেই আগমন উৎসব উদযাপন শুরু হয় 1974-এর 2রা সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী বর্দার অনুপ্রেরণায়। পুষ্পক রথসহ শোভাযাত্রা ঠাকুর বাংলা থেকে শুরু হয়ে পুরন্দহ, বৈদ্যনাথধাম রেল স্টেশন হয়ে যোশীডি মেন রোড ঘুরে রোহিণী রোড হয়ে আবার ফিরে আসে ঠাকুর বাংলায়। রাস্তার ট্রাফিক সসম্ভ্রমে একপাশে দাঁড়িয়ে থাকে নিশ্চল হয়ে। ভাদ্রের কড়া রোদ উপেক্ষা করে চলে তুমুল কীর্তন, শঙ্খধ্বনি, উলুধ্বনি, বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে চারপাশ অনুরণিত হয়ে ওঠে। রেল স্টেশন থেকে বাম দিকে ঘুরে ঠাকুর বাংলা অভিমুখে ফিরতে থাকে শোভাযাত্রা। অনেকে বাড়ির ছাদ থেকে করতে থাকে পুষ্পবৃষ্টি। ঠাকুরের গাড়ি এসে পৌঁছায় ঠাকুর বাংলার গেটে। গেটের দুপাশে দাঁড়িয়ে মায়েরা শঙ্খধ্বনি, উলুধ্বনি সহকারে স্বাগত জানান শ্রী ঠাকুরকে। সেই সাথে তারা অজান্তেই স্বাগত জানান ইতিহাসকে। মুহূর্তের জন্য মনে হয় সত্যি সত্যিই তিনি এলেন। 1946-এ নয়, আজ এইমাত্র তিনি এলেন।